ইস্টবেঙ্গলের পর মোহনবাগানও ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গেল। তবে ইস্টবেঙ্গল যতটা সহজে জিতেছিল, মোহনবাগান ততটা সহজে জয় পেল না। কষ্টার্জিত জয়, কারণ 90 মিনিটে ম্যাচের ফয়সালা হয়নি। ম্যাচের ফয়সালা হতে হতে লেগে যায় 18টা টাই ব্রেকার শট। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার কারণ ম্যাচের ফয়সালা টাই ব্রেকার নয়, আলটিমেট সাডেন ডেথ সেখানে গিয়ে হয় এবং স্কোরবোর্ড বলছে মোহনবাগান 9, জামশেদপুর 8। জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান কষ্ট করে জিতলো। নির্ধারিত সময় খেলার ফলাফল 1-1 ছিল। আপনারা জানেন এই টুর্নামেন্টে কোনোভাবেই এক্সট্রা টাইম হয় না, অর্থাৎ 90 মিনিটের পর সরাসরি টাই ব্রেকার। 90 মিনিটে 1-1 থাকার পর টাই ব্রেকারে ম্যাচ যায়। 90 মিনিট ঠিক কি হলো? খেলার শুরুতে মোহনবাগান বেলা 4টে থেকে ম্যাচ ছিল, যুবভারতীদের প্রচন্ড বৃষ্টি, সকাল থেকে মাঠ এমনিতেই ভারী। এই পরিস্থিতিতে যখন মোহনবাগান খেলতে নামছিল, তাতে বোঝাই যাচ্ছিল, কারণ মোহনবাগান ঠিক এখন যে সম্পূর্ণ ফিট হয়ে গেছে তা তো নয়। প্রাক সিজন সবে হয়েছে, আস্তে আস্তে তারা ডুরান্ডে ম্যাচ খেলছে, ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, তারপর গ্রুপে দুটো ম্যাচে তারা যথেষ্ট বড় ব্যবধানে জয়লাভ করে গ্রুপ টপ করে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর, যদিও ইস্টবেঙ্গল ছাড়া গ্রুপের বাকি দুটি দল সিআইএসএফ এবং সাউথ ইউনাইটেড, তারা খুব একটা নাম করা দল তো নয়, ধারে ভারে যথেষ্ট কম জয়ী দল, এবং কলকাতা লিগের সেকেন্ড ডিভিশনের মানের থেকেও খারাপ হলেও মেবি অত খারাপ বলতে হবে। তো সেই দলের বিরুদ্ধে খেলে মোহনবাগান যে নিজেদের বিরাট পরীক্ষা তৈরি করে নিয়েছে বা নিজেদের শেপে নিয়ে আসতে পেরেছিল তা তো নয়, এবং যেটা ধরা পড়লো জামশেদপুর ম্যাচে, যদিও জামশেদপুর ম্যাচে রেফারিকে এক হাত দিলেন কোচ পানোস। মোহনবাগানের যে গ্রিক কোচ, তিনি একাধিক অভিযোগ করলেন ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে। তার মূল অভিযোগ ছিল এক, নির্দিষ্ট 3টি পেনাল্টি তারা পেতে পারতেন, দেওয়া হয়নি। বক্সে একটি হ্যান্ডবল হয়, সার্বিয়ান যে মিডফিল্ডার তার শট হ্যান্ডবল হয়, এছাড়া অ্যালবার্টোকে টেনে ফেলে দেওয়া হয়, এমনকি এছাড়াও কিয়ানের সঙ্গে একটা পেনাল্টি তারা পেতে পারতেন, তাকে ফাউল করা হয়। একাধিক পেনাল্টি, 3টে পেনাল্টি পাওয়ার দাবি জানালেন কোচ। এবং শুধু তাই নয়, রেফারিং নিয়ে এক হাত নিয়ে তিনি পরিষ্কার অভিযোগ করলেন যে কোথাও গিয়ে তার মনে হচ্ছে, তার অভিযোগ, মোহনবাগান কোচের অভিযোগ, যে ডুরান্ডের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচ থেকেই তাদের টিমকে নাকি কোনোভাবেই উঠতে দেওয়া হচ্ছে না। কোচের বক্তব্য, সেই ম্যাচেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা পেনাল্টি পেতে পারতেন, দেওয়া হয়নি। কোয়ার্টার ফাইনাল ম্যাচে এসে জামশেদপুরের বিরুদ্ধে 3টি পেনাল্টি তারা পাওয়ার যোগ্য ছিলেন, সেটাও দেওয়া হয়নি। এবং খেলার শেষে যখন সাডেন ডেথ চলছে, সেই মুহূর্তে অলরেডি জামশেদপুরের মামা শট মিস করেছেন, সেই শটের পরবর্তী সময় যে শটটা গোল করলেই মোহনবাগান জিতে যাবে, অভিষেক যখন শট মারতে যায় সেই সময় রেফারি তাকে থামিয়ে দেয় এবং তার সক্স বা মোজা ঠিক নেই বা তার সিঙ্গার ঠিক নেই, সামথিং কিছু একটা বলেন, এবং যেটা একটা মোমেন্টাম ব্রেক হয়েছে বলে অভিযোগ করেন দলের ক্যাপ্টেন। তিনি গিয়েও কিন্তু কথা বলছেন রেফারির সঙ্গে। আলটিমেট অভিষেক গোল করে দলকে জিতিয়ে দেয়, এবং অবশ্যই যার হাতে সাপ মোচন তার নাম বিশাল কাই। তবে কোচ যে অভিযোগ তুললেন রেফারিং নিয়ে, এর আগেও তিনি বলছিলেন, তবে এবার স্পষ্ট করে বললেন যে রেফারি তার পক্ষে যাচ্ছে না, মূলত তার পক্ষে মানে তাদের বিপক্ষে সিদ্ধান্ত দিচ্ছেন, এবং ন্যায্য যে দাবিগুলো সেগুলো মিস হয়েছে। এবং এই রেফারিং নিয়ে এক হাত নেওয়ার পর ফেডারেশনের পক্ষ থেকে দেখা যায় যে রেফারিংকে এই এক হাত নেওয়ার জন্য মোহনবাগান কোচকে নিয়ে কোনো সতর্ক করা হয় কিনা, বা তার এই বিতর্কিত মন্তব্য পরবর্তী সময় কত দূর এগোয়। অন্যদিকে আমি যদি ম্যাচ নিয়ে আলোচনা করি, তাহলে ম্যাচ নিয়ে অবশ্যই বলতে হবে মোহনবাগান শুরুতেই গোল পেয়ে যায়। সার্বিয়ান যে মিডফিল্ডার দ্রাবিচ, তার ক্রস থেকে একটা বল আচমকা ব্যাকপাস করতে গিয়ে জামশেদপুর বলের নিয়ন্ত্রণ হারায়, সেই বল থেকে সার্বিয়ান প্লেয়ারটি বল পান। দ্রাজিচের বল সরাসরি সাহালের উদ্দেশ্যে আসে, এবং সাহাল যে পজিশনে বল পান, গোলকিপার তার জায়গা ঠিক ছিলেন না এবং নেটে জাস্ট পুশ করে দেন। খেলা শুরু হওয়ার 1.5 থেকে 2 মিনিটের মধ্যে মোহনবাগান গোল করে, এবং দ্রুততম গোল করে মোহনবাগান লিড নিয়ে নেয়। এরপরও মোহনবাগান একটা বা দুটো গোল করতে পারতো, মনবিররা গোলের সামনে সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু সেভাবে গোল করতে পারছিলেন না। তবে জামশেদপুর তারা জানতো বা জানে যে এটাই তাদের শেষ টুর্নামেন্ট, কারণ আপনারাও জানেন যে জামশেদপুর আর ভারতীয় ফুটবলে দল নামাবে না। সুপার লিগ বা আই লিগ কিংবা আইএসএল কোনো পর্যায়েই তারা আর দল নামাবে না, তাদের দল উঠে গেল। তারা টিএফএ, আগে যেমন টাটা ফুটবল একাডেমি, সেই নামে বিভিন্ন টুর্নামেন্ট বা জুনিয়র ফুটবলার তুলে আনার কাজ করবে, কিন্তু কোনোভাবেই তারা সিনিয়র পর্যায়ে দল নামাবে না। এবং তাদের দলের সম্পূর্ণ সত্ত্ব 12 জন ফুটবলার, কোচ সহ 100 টাকার বিনিময়ে চার্চিলকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জামশেদপুর এই টুর্নামেন্টটা শেষ টুর্নামেন্ট খেলছে। টুর্নামেন্টের মাঝেই সিনিয়র ফুটবলার প্রণয় হালদাররা, প্রভাত লাকড়ারা জানতে পেরেছিলেন যে এটাই তাদের জন্য শেষ টুর্নামেন্ট, কারণ জামশেদপুর আর দল রাখতে চাইছে না। তো তাদের হারানোর কিছু নেই,
মোহনবাগান এমনি ধারে বারে শক্তিশালী দল, তার বিরুদ্ধে তারা 1 গোল খেয়ে যাওয়ার পর নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করে। তারা ডার বা ভয়ে পিছিয়ে না গিয়ে তারা লড়াইটা শুরু করে দেন এবং তারা যেটা করতে থাকেন সেটা প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা করে এবং এটা করতে করতে ফার্স্ট হাফের 45 মিনিট নাগাদ একটা দূরপাল্লার শট বিশাল কাই ফিস্ট করে বল বের করে দেওয়ার কথা ছিল, করতে না পেরে সে এমন একটা ফিস্ট করে হাফারের বলটি গিয়ে পড়ে দেবেন্দ্র বলে ফুটবলারের পায় এবং দেবেন্দ্র ফাঁকায় গোলকিপারকে পেয়ে গোলে বল ফেলে দেন এবং 1-1 হয়ে যায়। মোহনবাগান ফার্স্ট হাফ যতটা ভালো ফুটবল খেলছিল, সেকেন্ড হাফ ততই বছর খুব একটা খেলতেও পারেনি, যদিও একটা সময় পর মাকলারেনকে নামাতে হয়, মোহনবাগানের হাতে অপশন ছিল না, মনবীরকে তুলে নেওয়া হয়, বিশাল কাইতকে নেওয়া, তিনি যথেষ্ট ভালো গোলকিপিং করছিলেন। মনবীরকে যদি বিশাল কাইতকে খুব যে পরীক্ষায় পড়তে হয়েছে তা নয়, তবে বেশ কয়েকটা বলের ক্ষেত্রে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গিয়েছে। আর অন্যদিকে চেঞ্জের কথা যদি বলি তাহলে মনবীরের কথা বলতে হবে। মনবীরকে নামানো উঠে গিয়ে তার জায়গায় ম্যাকলারেনকে নামানো হয়, তার জায়গায় জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি তাকে নামানো হয়, সুয়েল ভাটকে নামানো হয় এবং কি সায়ন ব্যানার্জিকেও লাস্টের দিকে নামানো হয়। অর্থাৎ মোহনবাগান 90 মিনিটে খেলা শেষ করার জন্য মরিয়া হয়ে ওঠে। যদিও প্রভাত লাকড়ারা তারা কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেন, তারা যে ফুটবলটা খেললেন নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এবং যে ফুটবল বহুদিন মনে থাকবে, তাদের শেষ ম্যাচ হিসেবে তারা জিততে পারলেন না ঠিকই, কিন্তু তাদের লড়াইটা মনে থাকবে। ম্যাকলারেন, কিয়ান নাসিরি এবং অবশ্যই সায়ন প্রত্যেককে মোহনবাগান নামিয়ে চেষ্টা করে গোল 90 মিনিটে তুলে নেওয়ার জয়সূচক গোল, কিন্তু আলটিমেট সেটা হয়নি। মোহনবাগান আক্রমণ করলেও জামশেদপুর একটা সময় পুরোটাই তারা ডিফেন্সিভ ফুটবল খেলেছিল এবং তাদের ক্লান্তিও কাজ করছিল, যদিও সেই সময় মোহনবাগান গোলের মুখ খুলতে পারেনি এবং আহামরি কোনো যে চান্স পেয়েছে তাও হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আফটার 90 মিনিট টুর্নামেন্ট নিয়ম যেটা বলছে টাই ব্রেকারে ম্যাচ যায় এবং সেখানে দুটো দলের যে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় এবং দুটো দল যে প্র্যাকটিস করেছে তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। দুটো টিমই পাঁচটা শট তারা গোল করে, সাডেন ডেতে একের পর এক দুটো টিমই গোল করতে থাকে এবং দুটো গোলকিপারের ক্ষেত্রেই মনে হচ্ছিল যে তারা অসহায়, কারণ তারা ডান দিকে পড়লে বাদিকে বল যাচ্ছে গোলে, কখনো বাদিকে পড়লে ডান দিকে গোল হচ্ছে, এটা হতে থাকছিল। আলটিমেট জামশেদপুরের পরিবর্তিত প্লেয়ার হিসেবে মাঠে নামা মামা সে যে শটটি মারে বিশাল কাইত, যার হাতে সাপমোচন হয় মোহনবাগানের, কারণ এবং রেকর্ড বলছে বিশাল গোলের নিচে দাঁড়ালে অলওয়েজ মোহনবাগানের জন্য বেটার, তার সাকসেস রেট টাই ব্রেকারে অনেক বেটার এবং সে ডান দিকে ঝাঁপিয়ে বলটি সেভ করে দেয় এবং ফিরতি বল যখন মারতে আসে অভিষেক সিং, তাকে তখন রেফারি তার শক্স ঠিক করতে বলেন। সিনগার্ড নিয়ে একটা কিছু সমস্যা হয়, যদিও আলটিমেট সেটা থেকে গোল করে মোহনবাগান জয় পায়। স্কোর বোর্ড বলছে টাই ব্রেকারে 18টা শট নেওয়া হয়েছে, তার মধ্যে স্কোর লাইন 9-8 মোহনবাগানের ফেভারে, নির্ধারিত সময় খেলার ফল 1-1 ছিল। দেখুন মোহনবাগান কীরকম খেলেছে যদি বলতে হয়, সেটা বলতে হবে যে মোহনবাগান আহামরি ফুটবল খেলেনি। কোচের রেফারিকে এক হাত নেওয়ার প্রসঙ্গ রয়েছে, রেফারিং নিয়ে প্রশ্ন তিনি তুলতেই পারেন, কিন্তু ওভারঅল মোহনবাগান ভালো ফুটবল খেলতে পারেনি এবং জামশেদপুর বিদেশিহীন দল, তারা লড়াইটা করে দেখিয়ে দিয়েছে। ভিডিও শেষ এখানে হতে পারতো, কিন্তু শেষ আরেকটু রাখা উচিত, তার কারণ জামশেদপুরকে কুর্নিশ জানানো প্রয়োজন। একটা হ্যাটসঅপ জামশেদপুর ফুটবল দল, তারা এই টুর্নামেন্ট শেষ খেললেন, তারা জামশেদপুর নামে আর কখনো আইএসএল খেলবেন না। দলের ফুটবলাররা এরপর একসাথে আর থাকবেন না, 12 জন ফুটবলার চার্চিলে চলে যাবেন, বাকিরা অন্য টিম হয়তো খুঁজবেন। এই দলটা খেলার শেষে তারা একসঙ্গে তারা হার্ডেল করলেন, সবাইকে বোঝালেন যে এটাই ফুটবল, এটাই জীবন এবং জীবন দিয়ে তারা লড়লেন। এবং আফটার ম্যাচ কোচ এবং দলের ক্যাপ্টেন প্রণয় বলছিলেন যে আমাদের হারানোর কিছু ছিল না, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াইটা করেছিলাম, হয়তো জিততে পারিনি, কিন্তু এই লড়াই মনে রাখার লড়াই, জামশেদপুরের এই লড়াই ডেফিনেটলি আইএসএলে জামশেদপুরকে আমরা মিস করব। এবং জামশেদপুর খেলা শেষে চোখের জলে মাঠ ছাড়লেন ফুটবলাররা। হারের দুঃখ তো ছিল, কিন্তু ফুটবলের মানচিত্রে, ভারতীয় ফুটবল মানচিত্রে আর জামশেদপুর থাকবে না। আশা করি এই ফুটবলাররা প্রত্যেকেই টিম পাবেন এবং তারা নিজেদের প্রতিভা দেখাতে থাকবেন এবং ভারতীয় ফুটবল ফেডারেশনেরও উচিত যাতে ভবিষ্যতে কোনো টিম আচমকা তুলে না নেয়, সেদিকেও কিন্তু তাদের লক্ষ্য রাখা প্রয়োজন। এবার মোহনবাগানের যাত্রা পাহাড়ে মোহনবাগান সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল মোহনবাগান পাহাড়ে জয়লাভ করলে ফিরে এসে ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল দিল্লির বিরুদ্ধে খেলবে সেমিফাইনাল, আর মোহনবাগান পাহাড়ে গিয়ে শিলং অথবা নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে। দেখা যাক ডার্বি হয় কিনা। আপাতত সময় শেষ। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি। ইস্টবেঙ্গলের জয় নিয়ে ভিডিও করেছিলাম, জানি মোহনবাগান সমর্থকরা ইতিমধ্যেই মোবাইল খুঁজছেন কোথায় গেল মোহনবাগানের ভিডিও। এই ভিডিও আপনাদের জন্য। দিনের শেষে মোহনবাগানের সাকসেস, মোহনবাগান ডুরান্ড জিততে পারে কিনা সময় উত্তর দেবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আর মোহনবাগানের ম্যাচ কীরকম হলো সেটা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ আরেকবার শুনুন। আমি ইরণ এটা বলেই বিদায় নিচ্ছি। খেলা জমে উঠেছে, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হয় কিনা সেদিকে চোখ থাকুক সবার। ধন্যবাদ।